পদ্মজা পাথরের মতো নিশ্চল হয়ে গোসলখানার পিঁড়িতে বসে রইল। তার ভেজা শাড়ির আঁচলটা অযত্নে মেঝেতে লুটোপুটি খাচ্ছে, সেদিকে তার খেয়াল নেই। এক বুক হাহাকার নিয়ে সে ভাবল, এমন একান্ত মুহূর্তে উনি কি করে ওই কুৎসিত ইঙ্গিতটা দিতে পারলেন? কেন মাঝখানে অন্য এক পুরুষকে টেনে এনে সব তছনছ করে দিলেন? তার গলার কাছে কষ্টটা দলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে সবটুকু দিয়ে ভালোবাসে, সেই মানুষটার সামান্যতম অবহেলা বা অবিশ্বাসের খোঁচা সইবার ক্ষমতা তার নেই। কোনো মতে দ্রুত গোসল শেষ করে বেরিয়ে এসে দেখল আমির নিচতলার গোসলখানা থেকে গোসল সেরে ঘরে ঢুকেছে। তার চেহারাটা থমথমে হয়ে আছে। পদ্মজা অভিমানী গলায় প্রশ্ন করল, এমন করছেন কেন আপনি? আমির আয়নার সামনে দাঁড়িয়ে রুক্ষ তোয়ালে দিয়ে ভিজে চুল মুছছিল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে নির্বিকার কণ্ঠে বলল, কেমন করছি? পদ্মজার কণ্ঠস্বর ক্ষোভে কেঁপে উঠল। আপনার কি মনে হয় আমি ওই ভদ্রলোককে ভালোবাসতাম? কোন ভদ্রলোকের কথা বলছো? পদ্মজা বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত স্তব্ধ থেকে সে অস্ফুট স্বরে বলল, আপনি সত্যিই জানেন না আমি কার কথা বলছি? আমির রুক্ষ স্বরে বলল, না জানি না, তুমিই বলো। পদ্মজা আর কথা বাড়ানোর রুচি পেল না। অভিমানে বুক ফেটে যাচ্ছিল তার। সে ঘর ছেড়ে বেরিয়ে যেতে উদ্যত হতেই পিছন থেকে আমিরের বাড়ি গলা শোনা গেল, আজ ভার্সিটিতে কাউকে চড় মেরেছ? পদ্মজা গাড় ঘুরিয়ে আমিরের দিকে তাকালো। শত বারণ সত্ত্বেও আমির যে ছায়ার মতো তার পিছে গুপ্তচর লাগিয়ে রাখে, সে খবর পদ্মজার নখত পড়ে। বুকের ভিতর জমে থাকা দীর্ঘশ্বাস দমনে রেখে শান্ত স্বরে সে স্বীকারোক্তি দিল, মেরেছি। ওখানে লিখন সহ ছিল। বলতে বলতে আমির সরাসরি পদ্মজার চোখের মনির বরাবর তাকালো। পদ্মজা মুহূর্তের জন্য বিদ্যুৎ স্পষ্ট হলো। আমিরের চোখে শান্ত শিথিলতা ছাপিয়ে সেখানে দিকে দিকে আগুন জ্বলছে। হিংসে আর অধীম অধিকারবোধে সে ভিতরে ভিতরে পুড়ে খাক হয়ে যাচ্ছে। অফিসে থাকাকালীন কবির যখন জানালো পদ্মজার রুদ্রমূর্তি দেখে দূর থেকে লিখন সহ মুগ্ধ চোখে তাকিয়েছিল, মুচকি মুচকি হেসেছিল, তখন থেকেই আমিরের মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে রক্ত চড়ে আছে। কুত্তার বাচ্চার এত বড় স্পর্ধা! পদ্মজার সাহসিকতার সুধা পান করে তার উপর আবিষ্কার করল পদ্মজার স্মৃতির পাতায় লিখন শাহের বাগ। আমির উন্মাদ হয়ে যাচ্ছে। যদি হাতের নাগালে পেত, তবে আজই ওই লিখন শাহের মাথার খুলিটা গুলি করে উড়িয়ে দিত। পদ্মজা কৈফিয়তের সুরে বলল, আমি জানতাম না উনি ওইখানে আছেন। তাছাড়া আমি তো আপাতমস্তক বোরকা নিকাবে ডাকা ছিলাম। উনি আমাকে চিনলেন কি করে? ভালোবাসার চোখে চিনেছে। বলতে বলতে আমিরের চুল শক্ত হয়ে গেল। থমথমে মুখে আলমারি থেকে একটা শার্ট বের করে গায়ে চড়াতে লাগলো। পদ্মজা বুক ফাটা কষ্ট নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি আমাকে সন্দেহ করছেন? আপনার কি মনে হয় আমি আগে থেকেই জানতাম উনি ওখানে আসবেন? পদ্মজাকে সন্দেহ করার মতো দুঃসাহস বা স্পর্ধা তার দাঁতে নেই। পদ্মজার সতীত্বে কালিমা লেপন করার আগে সে হাসি মুখে মৃত্যুকে বরণ করে নেবে। কিন্তু তার বুকের গহীনে আজ হীনমন্যতা বিষাক্ত সাপের মতো দংশন করছে। লিখন সঠিক পদ্মজার মতোই অভিজাত্যে ভরা অসম্ভব সুদর্শন এক পুরুষ। আর সে নিজে তামাটে গায়ের রঙের এক মানুষ। সমাজ তো আড়ালে কত কথাই বলে, ভুবনমোহিনী পদ্মজার স্বামী যদি আরেকটু রূপবান হতো। তাই তো দুর্দণ্ড প্রতাপশালী আমিরও আজ হিংসের কানাগলিতে দিশেহারা, যেখানে নিজের গায়ের রং নিয়েও সেই হীনমন্যতায় বিদ্ধ। বিধাতার কি অদ্ভুত রসিকতা! প্রেম কত প্রতাপশালী মানুষকেও এক লহমায় নিদারুণ অসহায় করে তুলতে পারে। আমির পদ্মজার পাশ কাটিয়ে যাওয়ার সময় জানালো, রাতে আমাকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরোতে হবে। পদ্মজা কিছুটা থমথম খেয়ে শুধালো, হঠাৎ চট্টগ্রাম কেন? সকালে খবরটা এলো জরুরি তলব পড়েছে। পদ্মজা আমিরের পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, এমন কি হলো যে রাতেই যেতে হবে? জাপানি বায়াররা খবর না দিয়েই পরিদর্শনে আসছে। আমাদের যে 3 শিপমেন্ট চিংড়ি বন্দরে জাহাজে ওঠার অপেক্ষায় আছে, সেগুলো নমুনা নাকি ওরা ল্যাবে পাঠাবে। তা পাঠাক না, আমাদের মাছ তো ভালোই। এই ব্যবসা গরমে বন্দরে মাল পড়ে আছে, ল্যাবে পাঠানোর নামে যদি ওরা 2 দিন দেরি করে, তবে সব মাছ পচে গন্ধ হয়ে যাবে। আর একবার যদি ওরা রিপোর্টে লেখে যে মাছে ব্যাকটেরিয়া বা সমস্যা আছে, তবে সারা জীবনের জন্য ব্লক লিস্টেড হয়ে যাব। জাপানিরা খুব কড়া। চিন্তা করো না, চট্টগ্রামের কাস্টমস কমিশনে আমার চেনা। আমাকে কাল ভোরেই ওর সাথে বসতে হবে।
ফাইলটা সই করিয়ে মালগুলো জাহাজে তুলে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। কয়েক লাখ টাকার মাল। ব্যাপারটা কেবল ব্যবসা না, আমার ইজ্জতের প্রশ্ন। তাহলে আর দেরি করবেন না, রাতেই রওনা দিন। আপনার সুটকেসটা গুছিয়ে দিচ্ছি। 2 দিনের জন্য যাবেন তো? আমের জুতো পরতে পরতে উত্তর দিল, 5-6 দিন। শুনে পদ্মজার বুকটা ধক করে উঠল। বিস্ময় নিয়ে বলল, এতদিন? আমের দ্রুত ক্রোধে বেরিয়ে যেতেই পদ্মজা পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। কয়েকটা দিন আমিরকে ছাড়া কাটানোর কথা ভাবতেই শূন্যতা তাকে গ্রাস করে নিল। এর আগেও সে আমিরকে ছাড়া থেকেছে, কিন্তু সেই বিচ্ছেদগুলোতে আমিরের মন খারাপটাই ছিল প্রকট। যাওয়ার অন্তত 2 দিন আগে থেকে সে গড়গড় হয়ে পদ্মজার আশেপাশে ছায়ার মতো লেগে থাকত। রাতে দীর্ঘ যাত্রায় বেরোবে, হাতে বিন্দুমাত্র সময় নেই, তবুও মানুষটা এমন অস্থিরভাবে বেরিয়ে গেল। তাছাড়া চট্টগ্রামে যেতে তো এখন ট্রেনের সুগম পথ রয়েছে, তবে কেন এই 5-6 দিনের দীর্ঘ সফর? একরাশ বিষণ্ণতা সঙ্গী করে পদ্মজা ক্ষিপ্র হাতে রান্না শেষ করলো। আসন্ন 5 দিনের জন্য সুটকেস গুছিয়ে রাখলো। গুছাতে গিয়েই তার নজর কাড়ল খাটের এক কোণে পড়ে থাকা 3টি শুভ্র জুঁই ফুল। দুপুরে আমির এগুলো নিয়ে এসেছিল, কিন্তু পরিস্থিতির জটিলতায় হয়তো তা আর দেওয়া হয়নি। ফুলগুলো হাতে নিয়ে পদ্মজা কিছুক্ষণ চুপ করে বসে রইল। যাবার সময় নিশ্চয়ই উনি অনুতপ্ত হবেন, নরম স্বরে কথা বলবেন, জড়িয়ে ধরতে চাইবেন, কিন্তু তখন কিছুতেই ধরা দেবে না। অনড় থাকবে নিজের অভিমানে। কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন হয়ে ধরা দিল। আমির ফিরে এসে চুপচাপ পোশাক পাল্টালো। পদ্মজা তাকে ছায়ার মতো অনুসরণ করলেও মুখে কুলুপ এঁটে রইল। কেনই বা সে আগে কথা বলবে? এত ভক্তি, এত ভালোবাসার পরেও যখন বিনা কারণে সন্দেহের তীরবিদ্ধ হতে হয়, তখন চুপ থাকাই শ্রেষ্ঠ প্রতিবাদ। অন্যদিকে আমিরার হৃদয়ে চলছিল আরেক দহন। সে ভাবছিল, বিদায়ের মুহূর্তে দাঁড়িয়েও পদ্মজা তাকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল না। একবারও কি বলা যেত না, আমি কেবল আপনারই, আমার সমগ্র অস্তিত্ব জুড়ে শুধু আপনারই বাস? সামান্য দুটো প্রেমের কথা কি সবটুকু তিক্ততা ধুয়ে দিতে পারতো না? কিন্তু না, পদ্মজার দুর্ভেদ্য জেদ তাকে চুপ করে রেখেছে। লিখন শাহের নাম শুনলেই কেন পদ্মজার মুখচ্ছবিতে অস্বস্তির রং ফুটে ওঠে। হোক তা কেবলই স্মৃতি, তবুও কেন অন্য কোনো পুরুষের ছায়া তার প্রেয়সীর মানসপটে ছাই চাপা আগুনের মতো জেগে থাকবে। আমিরের খারাপ লাগা কিছুতেই কমল না। সে চলে যেতে উদ্যত হলো। না পেরে পদ্মজাকে শেষমেশ ভাঙা গলায় বলেই ফেলল, একটা তুচ্ছ কুকুরও যদি আশেপাশে মিনিট 2 বসে থাকে, তাকে আজীবন মনে রাখা যায়। ওটা তো ছিল আমার জীবনের পাওয়া প্রথম চিঠি। সেই স্মৃতিটুকু মনের কোণে বেসে ওটা কি খুব বড় অপরাধ হয়ে গেল? আমির প্রতিউত্তর করল না। বিষণ্ণ বড় গম্ভীর্য নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। মুহূর্তেই পদ্মজার 2 চোখ ছাপিয়ে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। মনে হলো এক নিমিষেই সাজানো ঘরটা মরুভূমির মতো শূন্য হয়ে গেল। থমকে গেল পৃথিবীর সমস্ত স্পন্দন। বুকের ভিতরটা হু হু করে হাহাকার করে উঠল। মানুষটা এভাবে কিছু না বলে চলে যেতে পারলো? গাড়িতে বসার পর থেকেই আমির থম মেরে বসে রইল। ইঞ্জিন সচল হতেই চাকা গড়াতে লাগলো স্টেশনের অভিমুখে, যেখান থেকে নিশুতি রাতের ট্রেন তাকে নিয়ে যাবে নেত্রকোনার ও আনন্দপুরে। যাত্রাপথে তার খেয়াল নেই। তার মস্তিষ্ক জুড়ে চোখের সামনে বারবার ভেসে উঠল পদ্মজার জল ছলছল চোখ দুটি। একটা অপরাধবোধ কুরে কুরে খাচ্ছে। বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলল মেয়েটাকে। অভিমানী পদ্মজা হয়তো সারা রাত কেঁদেই কাটাবে। এমনিতেই 2 দিন বাদেই রমজান শুরু। উপোসের দিনগুলোতে মেয়েটা একা থাকবে, পাশে কেউ নেই। এটাই তো বড় কষ্টের। তার উপর যাওয়ার আগে এমন রুক্ষ ব্যবহার কি খুব দরকার ছিল? পাশে বসা নবাব লক্ষ্য করছিল তা আমিরের বিমর্ষতা, আমিরের দীর্ঘ সফরের সঙ্গী সে। প্রশ্ন করবে করবে ভেবেও আমিরের গম্ভীর্য দেখে কথা বলার সাহস পাচ্ছিল না। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে আমির আদেশের সুরে বলে উঠল, গাড়ি থামাও। গাড়িটি তখন এক সংকীর্ণ গলির গোলকধাঁধায়। সেখানে গাড়ি ঘুরানোরও ন্যূনতম জায়গা নেই। পুরো গলি পার করে তখনই আবার ঘুরানো যাবে। গাড়ি থামতেই আমির দ্রুত নেমে গেল। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, সামনে গিয়ে আমার জন্য অপেক্ষা করো, যতক্ষণ না আমি ফিরছি। আকাশে তখন চাঁদের লেশমাত্র নেই, কেবল অগণিত নক্ষত্রের মেলা। সেই তারার আলোয় আমির দ্রুত পায়ে বাড়ির দিকে পা বাড়ালো। নবাব ড্রাইভারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, টাইটান ফজরের আগে ফিরবে বলে মনে হয় না। যখন ফিরবে চুল বেঁচে থাকবে। সকালের ট্রেন ধরতে হবে। অযথা এখানে সময় নষ্ট না করে চলুন বাড়ির সামনে গিয়ে দাঁড়াই, ওখানে কিছুক্ষণ চোখ বুজে নেই। কথা শেষ করেই সে আয়েশ করে সিটে গা এলিয়ে দিল। আমির তখন হাঁটা রেখে প্রায় দৌড়াতে শুরু করেছে।
জোরো বাতাস শাসা শব্দে তার পাশ দিয়ে বয়ে যাচ্ছে। বাড়ির সদর দরজায় পৌঁছে সে ব্যাকুল হয়ে কলিং বেল টিপল। ভিতর থেকে ময়না দরজার ছিদ্র চোখ রেখে আগন্তুককে পরখ করে মুহূর্তেই কপট খুলে দিল। আমির দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। পদ্মজা তখন আলমারিতে এক হাত রেখে ঝুঁকে কাঁদছিল। তার এলোমেলো বেনিতে দুপুরের 3টে জয়ফুল অভিমানে নুইয়ে পড়েছে। পায়ের শব্দ শুনে চমকে তাকালো। আমিরকে দেখা মাত্র তার হৃদস্পন্দন থমকে গেল। তপ্ত মরুভূমিতে হঠাৎ আসমান ছিঁড়ে বৃষ্টি নামলে যেমন অনুভূত হয়, তেমনই এক অনুভূতি হলো তার। কিন্তু সেই ভালো লাগা মুহূর্তেই রূপ নিল তপ্ত অভিমানে। পদ্মজার টলমলে চোখের জল আমিরের বুকে তীরের মতো বিঁধল। সে নিজেকেই অপরাধী সাব্যস্ত করল। কেমন পুরুষ সে, যে তার প্রিয়তমার চোখের জলের কারণ হয়? এগিয়ে যেতে চাইলে পদ্মজা দ্রুত পায়ে অভিমানে দরজা বন্ধ করে দিতে চাইল। আমির আটকে ফেলল। আকুল হয়ে বলল, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার। বলতে বলতে দুহাত বাড়িয়ে পদ্মজাকে আগলে নিতে চাইল, কিন্তু পদ্মজা এক ঝটকায় তাকে সরিয়ে দিল। বুক চিরে আসা দীর্ঘশ্বাস আর নোনা জল বাদ মানছে না। রুদ্ধ কণ্ঠে বলল, বলতে হবে না কথা। কোথায় যাচ্ছিলেন, চলে যান। আমির হার মানল না। সে জোর করে পদ্মজাকে নিচের বাহু ডোরে জড়িয়ে নিল। পদ্মজা ছটফট করে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে বলল, সরুন, খারাপ লোক, আমাকে ছুবেন না। আমির তার হাতের বাঁধন আরো শক্ত করে পদ্মজার কপালে মাথা ঠেকিয়ে ফিসফিস করল, তোমাকে সন্দেহ করার এক মুহূর্ত আগে আমার মৃত্যু হোক। বিশ্বাস করো, আমি তোমাকে সন্দেহ করিনি। আপনার যা ইচ্ছে তাই করবেন। পদ্মজা আমিরের বুকে এলোপাথারি কিল থাপ্পড় বসাতে বসাতে চিৎকার করে উঠল, যখন ইচ্ছে দূরে ঠেলে দিবেন, উপেক্ষা করবেন, আবার যখন ইচ্ছে ও অধিকার ফলাবেন। আমি কি মাটির পুতুল? সরুন বলছি। আমির বিচলিত হলো না, বরং পদ্মজার অবুঝ আঘাতগুলো নিজের বুকে সঁপে নিল। হাত রাখলো পদ্মজার দুগালে, জোর করে কপাল আর চোখের পাতা উষ্ণ চুমু এঁকে দিয়ে ব্যাকুল গলায় বলল, খুব হিংসে হচ্ছিল, অসহ্য হিংসে। কেউ দূর থেকে তোমাকে পাওয়ার আশা অপেক্ষা করে, কেউ একজন আমার অস্তিত্বকে অস্বীকার করে। তোমার প্রথম প্রেম, প্রথম লজ্জা আর প্রথম অনুরাগের স্মৃতি আঁকড়ে বেঁচে আছে। আমি সইব কি করে? আমি বড় বেশি স্বার্থপর হয়ে যাচ্ছিলাম। মনে ভয় কাজ করছিল, যদি কোনোদিন আমি না থাকি, তবে অন্য কারোর ভালোবাসায় জোয়ারে তুমি ভিজে যাবে না তো? আমির বলতে বলতে থেমে গেল। লিখন শাহের একরোখা মরণপণ ভালোবাসার শক্তিকে সে মনে মনে ভয় পায়। তার অনুপস্থিতিতে লিখন শাহের সাধনা ফল দিবে না তো? পদ্মজা আমিরের চোখের দিকে তাকিয়ে কান্নারত স্বরেই প্রতিউত্তর দিল, আমার ভালোবাসা কি আপনার চোখে পড়ে না? আমি কার প্রেমে মরছি সেটা বড় হলো না। আপনার কি করে মনে হলো আপনার অনুপস্থিতিতে আমি অন্য কারোর ভালোবাসার কাছে আত্মসমর্পণ করব? শুধু আপনিই ভালোবাসতে জানেন, আর কেউ পারে না। আমার ভালোবাসা গভীরতার মাপার সাধ্য কি আপনার আছে? অভিমানে কাঁপতে থাকা পদ্মজাকে নিজের বুকের সাথে পিষে ফেলল আমির। অন্য হাতটাও পদ্মজার পিঠে রেখে হাত বুলিয়ে দিতে দিতে বলল, পারো, হাজারবার পারো, ক্ষমা করে দাও। খুব বড় ভুল হয়ে গেছে আমার। তুমি আমার দুই চোখের আলো, আমার অবুঝ তোতা পাখি, আর কেঁদো না। পদ্মজা দু হাতে আমিরকে সরিয়ে দিয়ে বলল, সরুন, আপনি আমাকে কোনোদিনই বুঝবেন না। একবারও আপনার মাথায় এলো না যে মেয়ে একজনের প্রেমে পুড়ে ছাই হয়ে গেছে, সে ছাই কি অন্য কেউ আর কোনোদিন প্রেমের আগুন ধরাতে পারবে? বলতে বলতে পদ্মজা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে পালঙ্কের এক কোণে গিয়ে বসলো। আমিরও হার মানার পাত্র নয়। সে ধীরে ধীরে গিয়ে মেঝেতে হাঁটু গেড়ে বসলো, অধিকার নিয়ে পদ্মজার কোলে মাথা রাখলো, বলল, আমি বোকা গাধা, তাই বুঝিনি, আর ভুল হবে না। এক প্রভুভক্ত তৃষ্ণার্ত প্রাণীর মতো সে পদ্মজার কোমর জড়িয়ে বসে রইল। পদ্মজা কয়েকবার আমিরের মাথাটা ঠেলে সরিয়ে দিতে চাইল, পারল না। মাথাটা আরো জমে গেল কোলে। বারংবার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন পদ্মজার সব প্রতিরোধ ভেঙে জল হয়ে গেল। আমিরের আকুল আত্মসমর্পণ তাকে ভিতরে ভিতরে গালি দিল। সে অশ্রু মুছতে গিয়ে নিজের অজান্তেই খানিকটা নাক টানলো। শব্দটা কানে যেতেই আমিরের বাঁধন কিছুটা আলগা হলো। সেই সুযোগে পদ্মজা দ্রুত পায়ে দরজার কাছে চলে গেল। আমিরের দিকে পিঠ ফিরিয়ে স্থির হয়ে দাঁড়ালো। দুপুর থেকে যে মানুষটা তাকে অকারণে সন্দেহের অবহেলায় পুড়িয়ে খাক করেছে, এখন কোন সাহসে সে এমন সোহাগী মায়ার জাল বুনে তাকে নতুন করে মুগ্ধ করতে এসেছে? আমির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল। এত অভিমান ওর সহজে ভাঙতেই চায় না। সে এগিয়ে গেল, পদ্মজার চিবুকের নিচে নিজের দুই আঙ্গুল তালু মেলে ধরল। টলটলে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়ল তার তালুতে।
আমির সে অশ্রুটুকু নিজের সারা মুখে মেখে নিল আতরের মতো। তারপর দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে রইল পদ্মজার অভিমানী মুখটার দিকে। পদ্মজার নিচের ঠোঁটটা আবেগে থরথর করে কাঁপতে লাগলো, তবুও সে নিজেকে শান্ত রাখার ব্যর্থ লড়াই চালিয়ে যাচ্ছে। তার আজন্ম লালিত জেদটা কিছুতেই ভাঙতে চাইছে না। আমির এক পা পিছিয়ে গিয়ে শুধালো, চলে যাব? পদ্মজা মুখ না ফিরিয়েই উত্তর দিল, চলে যান। আমির আরো এক পা পিছিয়ে গেল, কণ্ঠস্বর আরো আকুল হলো, চলে যাব? পদ্মজা এবারও নিজেকে সামলে নিয়ে বলল, যান। আমির আবারও এক পা পিছিয়ে গিয়ে শেষবারের মতো জিজ্ঞেস করলো, চলে যাব? তার তৃষ্ণার্ত চোখ দুটি পদ্মজার দিকে নিবদ্ধ। পদ্মজা নিজের শাড়ির আঁচলটা আঙ্গুলে জড়িয়ে পেঁচাচ্ছে, মাথা নিচু করে আর চোখে দেখছে আমিরের পিছু হটা। এবার সে আর কোনো শব্দ উচ্চারণ করলো না। পাছে যদি সত্যিই চলে যায়। আমির এবার দরজার দিকে ঘুরে দাঁড়িয়ে শেষ ঘোষণাটি দিল, তবে চলে গেলাম। মুহূর্তের ব্যবধানে পেছন থেকে দুটি হাত ঝড়ের বেগে এসে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল তাকে। হাতের মালিক তার সমস্ত অস্তিত্ব দিয়ে চিৎকার করে বলতে চাইল, যাবেন না, আমায় ফেলে কোথাও যাবেন না। সে আরতি আর মুখে আনা হলো না। সবাই তো আর মুখ ফুটে ভালোবাসার দাবি জানাতে পারে না। কিন্তু আমির ঠিকই বুঝে নিল, পরে নিল পদ্মজার না বলা কথাগুলো। ঠোঁটে ফুটে উঠল বিজয়ের হাসি। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ধারে পুরনো গুদামঘরটিতে ব্যবসা গরম আর পচা পাটের গন্ধ। আলমগীর গাড়িটা দূরে রেখে পায়ে হেঁটে গুদামের পিছনের দরজা দিয়ে ঢুকলো। তার মুখে একটা কালো রুমাল বাঁধা, মাথায় মাংকি টুপি, শুধু চোখ দুটো বের করা। ভিতরে টিমটিমে একটা লন্ঠন জ্বলছে। লোহার বড় খাঁচাটার সামনে যেতেই আলমগীরের বুকটা থক করে উঠল। ভিতরে দুটো মেয়ে, তার মধ্যে নীল শাড়ি পরা মেয়েটা গুটিসুটি মেরে বসে আছে। ধুলো আর বালিতে ফর্সা হাত পা মাখামাখি। আলমগীর পকেট থেকে টর্চ বের করে আলোটা ফেলতেই মেয়েটি হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করলো। আলোর তীব্রতায় মেয়েটি যখন মুখ থেকে হাত সরালো, আলমগীর পাথর হয়ে গেল। তীক্ষ্ণ খাড়া নাক, আর ঠিক তার ডগায় বিন্দুসম কালো তিল। এ তো সত্যিই নীলুফার। পদ্মজার সঙ্গে এই মেয়েকে কতবার দেখেছে সে, কত হাসি, কত কথা। নীলুফার বড় বড় চোখে সামনের দাঁড়ানো মুখোশধারী লোকটার দিকে তাকিয়ে রইল। তার চোখ দুটো জলে ভেজা। আলমগীর চলে যেতে নিলে অবিশ্বাসে মাথা নাড়তে নাড়তে নীলুফার বলল, চেহারা ডাকবেন না আলমগীর সাহেব। আলমগীরের পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। 2-3 দিন আগে যখন আমির এই গোডাউনে এসেছিল, আলমগীরের সাথে ছিল। লোহার ছিদ্র দিয়ে সম্ভবত নীলুফার তাদের অবয়ব চিনে নিয়েছিল। আলমগীর ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। নীলুফারের চোখের মনি লন্ডনের আলোয় ঝিলিক দিচ্ছে। সে ঘৃণামাখা গলায় বলল, আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার আড়ালে যে এই কারবার চলে, সেটা কি পদ্মজা জানে? তার শান্ত কণ্ঠস্বর বলে দিচ্ছিল, বিগত দিনগুলো ভয়াবহতা 2 দিন আগের সত্য সে নিভৃতে হজম করে নিয়েছে। তার ভিতরে আর কোনো ভয়ার্ত তরুণী নেই, বরং এক আহত বাঘিনী রাজ করছে। আলমগীর হিমশীতল স্বরে জবাব দিল, না, জানে না। আর জানানোর জন্য তুমিও এদেশে থাকবে না। নীলুফারের বুকটা যন্ত্রণায় ডুকরে উঠলেও সেটা সে প্রকাশ করল না। প্রতিকূল পরিস্থিতিতেও তার স্বভাবসুলভ তেজ অটল রইল। সে সরাসরি আলমগীরের চোখের দিকে তাকিয়ে বলল, কি চান আমার কাছে? কি চান আপনি? আর আপনার মুখোশধারী আমির হাওলাদার। তুমি দাসী হতে চলেছ নীলুফার। নিজেকে জাহান্নামের জন্য প্রস্তুত করে নাও। আলমগীর দ্রুত পায়ে অন্ধকার ফুঁড়ে বেরিয়ে যেতে লাগলো। নীলুফার চিৎকার করে বলল, আমি ওই জাহান্নামের গরদ ভেঙে বেরিয়ে আসবই। আলমগীরের পায়ের শব্দ মিলিয়ে যেতেই এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকা নীলুফার ভেঙে পড়ল। যে তেজস্বী কণ্ঠস্বর একটু আগে গুদাম কাঁপিয়ে দিচ্ছিল, তা এক লোহময় অবরুদ্ধ কান্নায় পরিণত হলো। খাঁচার স্যাঁতসেঁতে কোণে হাঁটুতে মুখ গুজে সে হাউমাউ করে কেঁদে উঠল।